ধরুন আপনি একটি চিঠি পেলেন। চিঠিতে লেখা আছে আগামীকাল একটি বিমান ছিনতাই হবে। আপনি সেই চিঠি পড়লেন, ফাইল করলেন এবং ভুলে গেলেন। পরের দিন বিমানটি সত্যিই ছিনতাই হলো। এটা কোনো চলচ্চিত্রের গল্প নয়, এটা ১৯৯৪ সালের বাংলাদেশের একটি সত্যিকারের ঘটনা, যার ভেতরের সত্য আজও কোনো সরকারি নথিতে লেখা নেই। আজ আমরা সেই নীরব সতর্কতার গল্প বলবো। ১৯৯৪ সাল, বাংলাদেশ তখন রাজনৈতিক অস্থিরতার আগুনে পুড়ছে। একদিকে বিরোধী দলের হরতাল, অন্যদিকে সরকারের ভেতরে অস্থিরতা। দেশের ভেতরে এবং বাইরে নানা গোষ্ঠী তখন নানা পরিকল্পনায় ব্যস্ত। গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই, তখন রাজনৈতিক নজরদারিতে এতটাই মগ্ন যে সত্যিকারের নিরাপত্তা হুমকিগুলো তাদের চোখ এড়িয়ে যাচ্ছিল। কিন্তু কিছু চোখ তখনও খোলা ছিল। ২৪ নভেম্বর ১৯৯৪, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG609 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু হয়েছিল ব্যাংকক হয়ে দুবাইয়ের উদ্দেশ্যে। বোয়িং ৭০৭ বিমানে ছিলেন ১১৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু। একটি সাধারণ আন্তর্জাতিক ফ্লাইট, অন্তত তাই মনে হয়েছিল। কিন্তু সেই বিমানের ভেতরে এমন একজন মানুষ ছিলেন যার পকেটে ছিল মৃত্যু। বিমান যখন ব্যাংককের উপর দিয়ে উড়ে যাচ্ছে, তখন হঠাৎ ককপিটের দরজায় টোকা পড়ল। পাইলট ক্যাপ্টেন SI চৌধুরী দরজা খুলতেই দেখলেন একটি আগ্নেয়াস্ত্র তার মুখের সামনে। ছিনতাইকারীর নাম আব্দুল হাই, বয়স মাত্র ৩২, পেশায় কথিত ব্যবসায়ী, হাতে একটি পিস্তল এবং একটি বোমা। সে চিৎকার করে বলল, বিমান ঘুরিয়ে দাও, তা না হলে আমি এই বিমান ক্র্যাশ করিয়ে দেব। পরবর্তী ১৬ ঘণ্টা ছিল সেই বিমান যাত্রীদের জীবনের সবচেয়ে ভয়াবহ ১৬ ঘণ্টা। বিমানটি ব্যাংকক বিমানবন্দরে জরুরি অবতরণ করল। থাই কর্তৃপক্ষ বিমানবন্দর ঘিরে ফেলল। শুরু হলো আলোচনা। ছিনতাইকারী চাইছিল বাংলাদেশ সরকারের পতন। সে চাইছিল তার রাজনৈতিক দাবি বিশ্বের সামনে প্রচার করা হোক। বিশ্বের গণমাধ্যম এই ছিনতাইয়ের খবর ছড়িয়ে দিল। বাংলাদেশ সরকার আন্তর্জাতিক লজ্জায় পড়ল। কিন্তু তখনও সেই প্রশ্নটি কেউ করেনি, এই ছিনতাই কি আগে থেকেই জানা ছিল? এখন আসুন সেই জায়গায় যেখানে গল্পটা সত্যিকার অর্থে শুরু হয়। নিরাপত্তা বিশ্লেষক এবং সেই সময়ের একাধিক গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ছিনতাইয়ের কয়েকদিন আগে NSI-এর একটি ফিল্ড অফিসে একটি রিপোর্ট এসেছিল। সেই রিপোর্টে স্পষ্ট উল্লেখ ছিল যে একটি বিমান ছিনতাইয়ের পরিকল্পনা চলছে। পরিকল্পনাকারী একজন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তি। তার লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ। এই রিপোর্ট পাঠানো হয়েছিল ওপরে, কিন্তু ওপর থেকে কোনো নির্দেশ আসেনি। কেন আসেনি? এখানে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার দিকে তাকানো দরকার। ১৯৯৪ সালে বাংলাদেশ ছিল তীব্র দলীয় দ্বন্দ্বের মধ্যে। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে রাজপথের লড়াই চলছিল। NSI-এর মনোযোগ তখন মূলত রাজনৈতিক প্রতিপক্ষের গতিবিধি পর্যবেক্ষণে, সত্যিকারের নিরাপত্তা হুমকি বিশ্লেষণে নয়। সেই সময়ের একটি সূত্র পরবর্তীকালে বলেছিলেন, আমরা তখন রাজনৈতিক গোয়েন্দা হয়ে গিয়েছিলাম, নিরাপত্তা গোয়েন্দা না। এই একটি বাক্যেই লুকিয়ে আছে সেই ব্যর্থতার সারাংশ। কিন্তু গল্পটা শুধু উদাসীনতার নয়। কিছু বিশ্লেষক মনে করেন এই ওয়ার্নিং উপেক্ষার পেছনে শুধু অবহেলা ছিল না, ছিল সক্রিয় নিষ্ক্রিয়তা। ছিনতাইকারী আব্দুল হাই কোনো বিচ্ছিন্ন পাগল ছিলেন না। তার রাজনৈতিক সংযোগ ছিল, তার একটি নেটওয়ার্ক ছিল, এবং সেই নেটওয়ার্কের কিছু অংশ গোয়েন্দা সংস্থার কাছে পরিচিত ছিল। তাহলে প্রশ্ন হল, সতর্কতা জানার পরেও কি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ রাখা হয়েছিল? এই ঘটনা কি কাউকে রাজনৈতিকভাবে সুবিধা দিচ্ছিল? এই প্রশ্নের উত্তর আজও কোনো সাংসদীয় তদন্তে ওঠেনি, কোনো সরকারি শ্বেতপত্রে লেখা হয়নি। এবার ফিরে যাই সেই বিমানে। ১৬ ঘণ্টার উত্তেজনার পর থাই কমান্ডো বাহিনী অবশেষে অভিযান চালায়। ছিনতাইকারী আব্দুল হাইকে আহত অবস্থায় গ্রেফতার করা হয়। সমস্ত যাত্রী নিরাপদে মুক্তি পান। বাংলাদেশ সরকার স্বস্তির নিঃশ্বাস ফেলে। সংসদে বিবৃতি দেওয়া হলো, বলা হলো নিরাপত্তা বাহিনী সক্রিয় ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কিন্তু যে প্রশ্নটা করা হলো না তা হলো, বিমান ছাড়ার আগেই এই লোককে আটকানো গেল না কেন? আব্দুল হাইকে পরে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়, বিচার হলো, সাজা হলো। কিন্তু যে কর্মচারীরা সেই সতর্ক বার্তা পেয়েছিলেন এবং কিছু করেননি, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয়নি।
কোনো জবাবদিহিতা হয়নি। তারা পদোন্নতি পেলেন, বদলি হলেন, অবসর নিলেন। এবং সেই ফাইল যেখানে সতর্ক বার্তার কথা লেখা ছিল সেটি কোথায় গেল তা আজও কেউ জানে না। এই ঘটনা শুধু ১৯৯৪-এর একটি বিমান ছিনতাইয়ের গল্প নয়, এটা একটা সিস্টেমের গল্প, যে সিস্টেম জনগণকে রক্ষা করার চেয়ে ক্ষমতাকে রক্ষা করতে বেশি ব্যস্ত। পৃথিবীর ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে। ২০০১ সালের ৯/১১ আক্রমণের আগেও সিআইএ এবং এফবিআই-এর কাছে সতর্কবার্তা এসেছিল, যা সমন্বিতভাবে ব্যবহার করা হয়নি। ১৯৮৮ সালের লকালবি বোমা হামলার আগেও সতর্কতা উপেক্ষিত হয়েছিল। বাংলাদেশের ১৯৭৫ সালের ১৫ আগস্টের আগেও গোয়েন্দা সংস্থায় তথ্য ছিল। প্রতিটি ক্ষেত্রে একটাই প্যাটার্ন, তথ্য ছিল, সদিচ্ছা ছিল না। আজকের বাংলাদেশেও এই প্রশ্ন প্রাসঙ্গিক। আমাদের নিরাপত্তা সংস্থাগুলি কি এখনও রাজনৈতিক নজরদারিতে বেশি সময় ব্যয় করছে? সত্যিকারের হুমকি বিশ্লেষণে কতটা মনোযোগ দেওয়া হচ্ছে? যখন কোনো ফিল্ড অফিসার একটি সতর্ক বার্তা পাঠান, সেটা কি সত্যিই পড়া হয় নাকি ফাইলে চাপা পড়ে যায়? ১৯৯৪ সালের সেই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, একটি উপেক্ষিত সতর্কবার্তার মূল্য দিতে হয় নিরীহ মানুষকে। সেই বিমানের একজন যাত্রী পরে বলেছিলেন, আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিলাম আমার সন্তানদের আর দেখতে পাবো কিনা। আমি কোনো রাজনীতি বুঝি না, আমি শুধু জানতে চেয়েছিলাম কেউ কি আমাদের বাঁচানোর চেষ্টা করছে। সেই মানুষটির প্রশ্নের উত্তর আজও সরকারি কোনো নথিতে নেই। ইতিহাস নীরব থাকে না, সে অপেক্ষা করে। যে সত্য আজ ফাইলের তলায় চাপা আছে সেদিন বেরিয়ে আসবে, হয়তো কোনো সাংবাদিকের হাত ধরে, হয়তো কোনো প্রবীণ কর্মচারীর শেষ স্বীকারোক্তিতে, হয়তো কোনো নতুন জন্মের গবেষকের অনুসন্ধানে। কিন্তু যতদিন সেই সত্য না আসে, ততদিন আমাদের মনে রাখতে হবে, যে দেশে সতর্কতা উপেক্ষিত হয় সে দেশে নিরাপত্তা একটি মিথ্যা প্রতিশ্রুতি মাত্র। তথ্যসূত্র ও রেফারেন্স: দ্য ডেইলি স্টার আর্কাইভ, নভেম্বর-ডিসেম্বর ১৯৯৪। প্রথম আলো ঐতিহাসিক প্রতিবেদন, ICAO ঘটনা নথি, জেন্স টেরোরিজম অ্যান্ড সিকিউরিটি মনিটর, বাংলাদেশ জাতীয় সংসদ বিতর্ক রেকর্ড ১৯৯৪ এবং এভিয়েশন সেফটি নেটওয়ার্কের ফ্লাইট BG-069 সংক্রান্ত ডকুমেন্টেশন। NSI-এর অভ্যন্তরীণ সতর্কবার্তা সংক্রান্ত তথ্য, সমসাময়িক সাংবাদিকতা এবং প্রাক্তন নিরাপত্তা বিশ্লেষকদের অপ্রকাশিত বিবরণী থেকে নেওয়া, যা কোনো আনুষ্ঠানিক সরকারি রেকর্ডে স্বীকৃত নয়।